আপনারা শুনছেন স্যাটারডে স্পেশাল হরর স্টোরি। বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর কাহিনী নিয়ে সাজানো এই গল্প তারাদাস বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিকের গল্প জলপিচাস ও কণ্ঠপাতে আমি গোপীনাথ। তো শুরু হচ্ছে আজকের গল্প জলপিচাস। একদিন তারানাথকে পাণ্ডিত্যে পায়। দিনটা বর্ষার, আর মেঘলা আকাশ দেখলেই কিশোরী আর আমি কিসের যেন আকর্ষণে তারানাথের বাড়ি গিয়ে হাজির হই। আমাদের এই পাত্রহিত নিতান্তই পরিচিত জগৎটার বাইরে এক আশ্চর্য দুনিয়ার কথা সে আমাদের শোনায়। এখানে সম্ভাব্যতা আর অসম্ভাব্যতার মাঝখানে শিকার খুব অস্পষ্ট, দেখা যায় কি যায় না। আলাপের প্রথম দিকে আমি আর কিশোরী খুব হাসাহাসি করছিলাম, কিন্তু এমন সময় তারানাথের কিছু ক্ষমতা আমরা দেখেছি যার ওপর অবিশ্বাস দিয়ে রাখা খুব কঠিন হয়ে পড়ে। আজও তেমন একটা ঘটনা ঘটল। তারানাথের বাইরের ঘরে বসে আড্ডা হচ্ছে। চারি মানে তারানাথের কন্যা আজ কয়েকদিন হলো বাপের বাড়ি এসেছে, থাকবে 10 তারিখ। ওকে আমরা খুব দেখেছি, লেসের ডিজাইনের ছবি এনে দেওয়ার জন্য বায়না করত। চারি পুরোনো দিনের মতন তেল দিয়ে মাখা চাল কড়াই আর চা দিয়ে গেছে। চায়ে চুমুক দিয়ে তারানাথ তৃপ্তির সঙ্গে বলল, আহ। তারপর সামনে রাখা 5 ইঞ্চের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরাতে গিয়ে হাওয়ার দাপটে পরপর 3টে দেশলাইয়ের কাঠি নষ্ট করে ফেলল। বাদলার সঙ্গে আবার জোর বাতাস দিচ্ছে, কাঠির মাথায় আগুন থাকছে না। কিশোরী চিরকালই বেফাঁস কথা বলতে পটু, সে বলে ফেলল, আপনি তো কত রকম কত কি জানেন, তা বাতাস থামিয়ে দিতে পারেন না? ওই সিগারেটটা তাহলে ধরতো আর কি। তন্ত্রমন্ত্র হচ্ছে তারানাথের নিজের কর্মক্ষেত্র, ওর বিশ্বাসের ক্ষেত্র। এইসব নিয়ে রসিকতা ওর একেবারেই পছন্দ নয়। সে কিশোরের দিকে ক্রুদ্ধ দৃষ্টিপাত করে বলল, করা যায় তো, কতটুকুই জানো তুমি এসবের? কি করে? সে তোমার মতন মূর্খকে বলে লাভ কি? কামাখ্যা তন্ত্রে আছে, ওর্মাশ্রং সশ্রং প্রবশ্রামি সদ্য প্রত্যক্ষাক্রম যস্যা স্মরণে মাত্রেণ প্রবণ হপি স্থিরায়তে। ও তো একটা সংস্কৃত শ্লোক মাত্র, বাতাস থামান দেখি। তারানাথ মাঝে মধ্যেই খুব রেগে যায়, এবং রেগে গেলেই আমরা একটা না একটা অদ্ভুত কিছু দেখতে পাই। কিশোরীর কথা শুনে সে মুখ ফিরিয়ে জানলার বাইরে তাকালো এবং অনুচ্চস্বরে দ্রুত কি দুর্বোধ্য একটা মন্ত্র বলে গেল, ওম হ্রিম ক্রিম চামুণ্ডায় ওম। সে মুখ ফেরাতেই কিশোরী বলল, ওই কিছু হলো না তো? সন্তান গর্ভে এলে পরের দিনই কি প্রসব হয়? অপেক্ষা করো। আশ্চর্য ব্যাপার, মিনিট খানেকের মধ্যেই বাতাসের দাপট কমতে কমতে একদম স্থির হয়ে গেল। সিগারেট ঠোঁটে লাগিয়ে প্রশান্ত মনে দেশলাই জ্বালল তারানাথ। হয়তো কিছুই নয়, হয়তো তখন বাতাস এমনিই থেমে যেত। কিন্তু তারানাথের আত্মপ্রণয় আচরণ দেখলে একটু গা শিরশির না করে পারে না। সিগারেট আদা আদি শেষ করে তারানাথ মৃদু হেসে বলল, বাড়বে, অপেক্ষা করো, আবার জোর বাতাস বাড়বে। এইসব প্রক্রিয়াকে বলে স্তম্ভন। যখন তখন বা অকারণে করতে নেই। নেহাত তোমরা আমায় রাগিয়ে দিয়ে ব্যাপারটা ঘটালে। বললাম, কেন? করলে কি ক্ষতি হয়? হবে আবার কি? প্রকৃতির বিরুদ্ধে যা ক্ষতি হতে পারে তাই। কিশোরী জিজ্ঞেস করলো, আচ্ছা, স্তম্ভন প্রক্রিয়া দিয়ে আর কি কি করা যায়? হাইদানির মতো নারকেলের মালায় পোড়া সিগারেটের বাকি অংশটা গুজে দিয়ে তারানাথ বলল, করা যায় না এমন কি আছে সেটা জিজ্ঞেস করো।
স্তম্ভন তন্ত্রের একটি অতি ব্যাপক প্রক্রিয়া। ঠিক মতো আয়ত্ত করতে পারলে এর দ্বারা সব কিছু করা সম্ভব। সমস্ত জগৎ সাধকের হাতের মুঠোয় চলে আসবে। এই যে তুমি এত কথা বলছো, স্তম্ভনের মাধ্যমে তোমার মুখ বন্ধ করা যায়। শুনবে? শোনো। উৎসারকে মধুবন্দার্ক গৃহীতা প্রক্ষিবেদ উধ সংভা মধ্যস্য সভা মধ্য চ সর্বেষাং মুখস্তম্ভন প্রজাপতে। বুঝলে? কিশোরী লাল মুখে বলল, আগে না। পুষ্যা নক্ষত্রে সূর্যের অবস্থানকালে হাতে যষ্টি মধুর মূল নিয়ে সবার ভেতরে নিক্ষেপ করলে সমস্ত সকলের মুখ স্তব্ধ হয়ে যায়। সংস্কৃত শেখো, একটু সংস্কৃত শেখো। কিন্তু এতেও তো খুব সহজ কাজ। যষ্টিমধু দোকানে পাওয়া যায়। পুষ্যা নক্ষত্র সূর্য কখন কোন দিকে থাকবে সেটা পঞ্জিকা দেখলেই যে কেউ বলতে পারে। তাহলে সবাই কেন চেষ্টা করে দেখে না? আসল ব্যাপারটা তুমি ভুলে যাচ্ছ। সমস্তই প্রক্রিয়া তোমাকে করতে হবে একটি বীজ মন্ত্র ধারণ করে। সেই মন্ত্র তোমার গুরু তোমাকে দেবে। এই জন্যই উপযুক্ত গুরুর কাছে দীক্ষা না নিলে তন্ত্র সাধনা করা যায় না। তা না হলে তো সবাই যা ইচ্ছে তাই করে বেড়াতো। দেখো না, কোনো মেয়েকে আকর্ষণ করার জন্য কোচবকের বাঁদিকে ডানার পালক হাতে নিয়ে কৃষ্ণা চতুর্থী রাত্রিরে লোক বসতি বাইরে নিম গাছের তলায় বসে 10,000 বার জপ করো। ইং কালিকায় বিদ্যহে সিনয় ইমহিতন্যকা লিকা প্রচোদয়া। রাত্রির প্রথম প্রহর থেকে ব্রাহ্ম মুহুর মধ্যে জপ করতে হবে। ওই সময়ের মধ্যে 10,000 জপ করতে যদিও বা পেরে যাও, তাতে কোনো লাভ হবে না। জপ শেষ করে নিশ্চিন্ত মনে মেয়ের সঙ্গে রসের কথা বলতে যাও। তার বাড়ি লোক ডেকে সে তোমাকে ঠ্যাঙানি খাওয়াবে, কারণ গুরুর কাছে তোমার আসল শিক্ষা হয়নি। শুধু মন্ত্রে এসব হয় না। বশীকরণের আগম সংস্থা শুনবে? শোনো। গৃহীতা মালতী পুষ্পং সূত্রেণ অবত্তিকা। এবার আমি বললাম, যথেষ্ট হয়েছে ঠাকুর মশাই। আজ আর সংস্কৃত শুনলে খেপে যাব। বরং একটা ভালো গল্প শোনান না, মানে আপনার জীবনের অভিজ্ঞতা থেকে নেওয়া কাহিনী। গল্প আর আসে না। মনে শান্তি না থাকলে কি আর আড্ডা জমে? জিনিসপত্রের দাম কিরকম হু হু করে বাড়ছে দেখেছো? আজ সকালে বাজারে গিয়েছিলাম, দেখলাম রোজকার খাওয়ার মতন মাঝারি চাল 4 আনা টেপ, আর সর্ষের তেল 9 আনা, আর আলু 4 পয়সা, পটল 6 পয়সা। একখানা গঙ্গার ইলিশ পছন্দ হয়েছিল, দাম বললো 12 আনা। ভেবে দেখো একবার, অমন একখানা ইলিশ 5-7 বছর আগে ওই বাজারেই 4 আনা 4.5 আনা কিনেছি। এই যুদ্ধ কবে থামবে বলতে পারো? এবার হিটলাররা, চার্চিল তো আমাদের সঙ্গে পরামর্শ করে যুদ্ধ পরিচালনা করেন না। সুতরাং আমি আর কিশোরী চুপ করে থাকলাম। তারানাথ বলল, ও, মাছের কথায় একটা ঘটনা মনে পড়লো। অনেক রকম কাণ্ড জীবনে দেখেছি। বীরভূমে এক শ্মশানে মাতু পাগলি সঙ্গ পেয়েছি। মরাকর নদীর চরে পোড়া শোল মাছের নৈবেদ্য দিয়ে সারা রাত জপ করে মধুসুন্দরী দেবী দেখা পেয়েছি। গুরুর আদেশে সব সাধনা পর্যন্ত করেছি। এসব গল্প তো কিছু কিছু বলেছি তোমাদের, কিন্তু একবার একটা কাণ্ড দেখেছিলাম যা সত্যি অদ্ভুত। কিশোরী বলল, এই মাছের বিষয়ে কি বলছিলেন যেন? ঘটনাটা শোনো, তাহলে বুঝতে পারবে। এককালে আমার খুব মাছ ধরার নেশা ছিল, তা বলেছি বোধহয় তোমাদের। ভালো কোনো পুকুর বা দিঘির সন্ধান পেলে
অমনেই দৌড়তাম। বড় বড় মাছ শিকারকারীদের কাছ থেকে পরামর্শ নিয়ে চার বানাতাম, টোপ সংগ্রহ করতাম। বাড়ির বাইরের দিকে ছিল আমার শোবার ঘর। আমার গ্রামের পৈতৃক বাড়ির কথা বলছি। তখনও বিয়ে করিনি, কিন্তু সাধন ভোজনের সময় তখন হয়ে গিয়েছে। বর্ষার শুরু থেকেই আমার সে ঘরে একাঙ্কী, মেথি, পুরো ইত্যাদি গন্ধে ভরপুর হয়ে থাকতো। কৌটোয় কৌটোয় থাকতো চিনির রসের গাছ, তা পিঁপড়ে, ডিম, বোলতার চাক, এইসব। বড় মাছ ধরে পেট পুড়ে খাবো এই উদ্দেশ্য নিয়েই মাছ ধরতে যাওয়া। কোনো মাছ শিকারী সেই জন্য ভালো মাছ ধরে না। আসলে শিকারে যাওয়ার প্রস্তুতি, পুকুরের চারিদিকে চারধার পরিবেশ, এই সমস্ত হলো মূল কথা। নইলে অত খেটেই চারিবাই বানাতাম কেন? গুরুর কাছে আকর্ষণী মন্ত্র শেখা ছিল। সে মন্ত্র উচ্চারণ করে মাছ ধরতে বসলে মাছের ছুটে এসে টোপ ছাড়াই খালি বড়শি গিলে খাবে। কালিকা তন্ত্রে আছে, মারুষা সুরদেবাস্য অক্ষরাগ্রসা স্থাবরা যমাস্যৈব আকৃষ্টাস্তে বরাঙ্গনে। কিশোরী কাতর গলায় বলে উঠল, ও ঠাকুর মশাই, গল্পটা? তোমাদের তো আবার সংস্কৃতে ইতি। যাক, গল্পটাই শোনো। সে বছর আমাদের গ্রামের একজন প্রবীণ এবং অভিজ্ঞ মাছ ধরিয়ের পরামর্শে চারের সব মশলা মেখেছিলাম সর্ষে ফুলের মধু দিয়ে। প্রবীণ ভদ্রলোক বলেছিলেন, বাবা তারানাথ, তোমাকে যা বলে দিলাম তা ছিপ ফেলে বসবার অপেক্ষাও পাবে না। দলে দলে মাছ ছুটে আসবে। আরো অনেক কিছু তোমাকে শিখিয়ে দিয়ে যাব। কাউকে এসব বলিনি কখনো। হ্যাঁ, কিন্তু এবার বুঝতে পারছি বয়স হয়ে আসছে। পৃথিবীতে খুব বেশি দিন আর বাকি নেই। আমার সব অভিজ্ঞতা কাউকে দিয়ে যাওয়া প্রয়োজন। বাজে লোককে বিদ্যা দিতে ভালো লাগে না। কিছুদিনের মধ্যে দেখছি তোমার মধ্যে বড় মাছ শিকারের শোলগুণটা আছে। তোমাকেই সব দিয়ে যাবে। তখন আমি অবাক হয়ে বললাম, আসল গুণ? নিষ্প্রিয়তা। বড় মাছ ধরিয়ে এখন বড় শিল্পী। সে খাওয়ার জন্য মাছ ধরে না, মাছ ধরার আয়োজন তার কাছে বড়। সেদিন চৌধুরীদের পুকুরে তোমার ছিপে একটা দুয়েকের মৃগেল বেঁধেছিল। দেখলাম তুমি মুখ থেকে বড়শি খুলে মাছটা আবার জলে ছেড়ে দিলে। বুঝতে পারোনি আমি দিঘির জঙ্গলে বাসক পাতা তুলতে গিয়ে ব্যাপারটা দেখেছিলাম। খুব আনন্দ হলো রানাথ। বুঝলাম তুমি নিষ্পৃহ, তোমার হবে। লজ্জিত হয়ে বললাম, ও ও কিছু না কাকা। দেখলাম ছোট মাছ এখনো অনেকদিন বাঁচবে, খামোকা ওর জীবনটা শেষ করি কেন? ওইটাই তো আসল কথা। অন্য কেউ হলে নাচতে নাচতে নিয়ে যেত, বুঝেছো? গ্রাম সম্পর্কে সেই কাকা মাছ ধরা বিদ্যায় আমাকে বেশ পাকা করে দিয়েছিল। আজ বহুদিন হলো তিনি দেহ ত্যাগ করেছেন। আমার প্রথম যৌবনে এখনো তার কথা মনে পড়লে আমার বুকের ভেতরটা কেমন করে। ওসব মেজাজি সৎ মজাদার লোক আজকাল আর দেখা যায় না। যুগটাই একেবারে বদলে গেল হে। এখন সব ছোট মাপের মানুষ, ব্যক্তহীনতা কলির লক্ষ্য। তো যাই হোক, সর্ষে ফুলের মধু জোগাড় হলো হঠাৎ, বিশেষ চেষ্টা করতে হলো না।
আমাদের গ্রামে সে বছর দুজন মানুষ এলো ছিট কাপড়, তুলো জমানো কম্বল, বাচ্চাদের রেডিমেড জামা এসব বিক্রি করতে। তারা অবশ্য বিহারের লোক। গ্রামে কেউ তাদের থাকার জায়গা দিতে রাজি হলো না। মানুষের স্বভাব বড় অদ্ভুত। যেহেতু তাদের ভাষা ভালো বোঝা যায় না, যেহেতু তারা আটার লেচি দু হাতে থাবড়ে মোটা রুটি করে শুধু আচার দিয়ে খেয়ে নেয়, যেহেতু তাদের পোশাক পরার ধরন অন্যরকম, কাজেই ধরে নেওয়া হলো তারা ভালো লোক নয়। মোট মাঠ নিয়ে বেচারারা বিপদে পড়ল। আমার বাবা চিরদিনই পরোপকারী সম্মত মানুষ ছিলেন। খবর শুনে তিনি আমাকে বললেন, শোন তারা দাস, যা লোক দুটোকে আমাদের বাড়িতে নিয়ে আয়। চারটি বা বিদেশে ভিক্ষে না করে মাল কাঁধে বিদেশে ব্যবসা করতে এসেছে, তাদের তো সাহায্য করা উচিত। যা, নিয়ে আয়, ওদেরকে নিয়ে আয়। লোক দুটো আমাদের বাড়ির বাইরের দিকে ঢাকা দালানে আশ্রয় পেয়ে বসতে গেল। এবার তাদের ব্যবসা জমে উঠল খুব। মানুষেরও নির্লজ্জতারও সীমা নেই। যাদের তারা আশ্রয় দেয়নি বিদেশি বলে দূরে সরিয়ে রেখেছে, আর তাদের কাছ থেকেই সস্তায় কাপড় চোপড় কিনবার জন্য তারা ভিড় করে এলো। ব্যবসায়ী দুজন আমাদের বাড়ির উঠোনেই কাঁঠাল তলায় জিনিসপত্র নিয়ে বসতো। একদিন বিকেলবেলায় দাঁড়িয়ে তাদের বেচা কিনা দেখছি। খদ্দের পত্র ধীরে ধীরে কমতে শুরু করেছে, কারণ গ্রামে তো আর শহরের মতন বিজলি বাতি নেই। সন্ধে থেকে নেহাত কাজ না থাকলে যে যার বাড়িতে ঢুকে পড়ে। দাঁড়িয়ে আছি, এমন সময় শিবু এসে হাজির। শিবুর বয়স কত আর হবে, ওই 17-18 হবে। গরু চড়ায়, জন খাটে। তাকে বলেছিলাম শস্য ফুলের মধু জোগাড় করে দেওয়ার জন্য। বললাম, কিরে, পাওয়া গেল? না ঠাকুর, যা পাচ্ছি তা শস্য ফুলের বলে তো মনে হচ্ছে না। আপনি ব্রাহ্মণ মানুষ, আপনাকে কি বাজি জিনিস দিয়ে নরকে যাব? হ্যাঁ, কি আর করার। আচ্ছা, খোঁজ রাখ। যাই হোক, বিহারি লোক দুজন আমাদের কথা শুনছিল। তাদের মধ্যে যে বয়সে বড় তার নাম দুধনা। সে উঠে এসে আমাকে বলল, বাবুজি, কা হুয়া বাবুজি? ও কিছু না, আমার একটা জিনিস দরকার ছিল, পাচ্ছি না, তাই আর কি। এই সর্ষে ফুলের মধু বুঝি? হ্যাঁ, তুমি বাংলা জানো নাকি? হ্যাঁ বাবু, অনেক দিন বাংলাদেশে ব্যবসা করছি কি না। তা বাবুজি, আমি আপনাকে সর্ষে ফুলের মধু দিতে পারি, আমার কাছে আছে। আপনি কি নেবেন? হ্যাঁ, তা নিতে পারি, কিন্তু তুমি পেলে কোথায়? अरे बाबू, আমাদের बिहार देहाते खूब चुटसे चाष है। खेत के आसपास जो सब गांव है वो वहाँ पे वो मौचाक হয়। আর তাতে সির্ফ সর্ষে ফুলের মধুই থাকে বটে কি না। আর আমরা এক বোতল ভর্তি করকে তা সবসময় সঙ্গেই রাখি বাবু। জুখাম, অসুখ, সর্দি কাশি ছাড়াও এ মধু অনেক অনেক কাজ দেয়। এই দেখুন। মালের গাঁটরির ভেতর থেকে খুঁজে দুধনাথ একটা বোতল বের করলো। উজ্জ্বল সোনারি রঙের তরল পদার্থে বোতলটা ভর্তি। শিশে খুলে এগিয়ে দিয়ে ভূতনাথ বলল, जरा सुनिए इसको। শুকলাম। উগ্র ঝাঁঝের সঙ্গে মেশানো যেন একটা মধুর গন্ধ। একটা বোতল আনেন বাবু, ঢেলে দিচ্ছি। বাড়ির ভেতর থেকে একটা শিশি এনে দিতেই তাতে ভূতনাথ মধু পুরো ভর্তি করে ঢেলে দিল। মানে কত দাম দেবো ভাই? अरे बाबू, आप भाई बोला ना, बस উতেই হয়ে গেল। দাম কিছু দিতে হবে না বাবু, তাছাড়া এই তো আমার বিক্রির জিনিস নয় বাবু। এ কি? না না, এ কি করে হয়? না না, কি কি বলছো তুমি?
মধু বেশ দামি জিনিস, বিনা পয়সায় তুমি দেবে কেন? বাবুজি, আপনি ছাড়া এই গ্রামে আর কেউ আমাদের থাকতে দেয়নি। আর বাবুজি, সব জায়গায় ব্যবসা চলে না বাবুজি। দুধনাথ কিছুতেই দাম নিল না। তখনও জানি না তার দেওয়া মধু মাছের চার বানাতে আমার অনেক বেশি জরুরি কাজে আসবে। ভাগ্য দেবতাই বোধহয় দুধনাথ আর তার ভাইয়ের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়েছিলেন। নইলে যে ঘটনা আজ তোমাদের বলতে বসেছি সেটা কোনোদিন ঘটতই না। পুজোর তখন আর মাত্র মাসখানেক বাকি। মাঝে মাঝে মেঘ কেটে শরতের গভীর নীল আকাশের বেরিয়ে পড়ছে সঙ্গে উজ্জ্বল সোনালি রোদ্দুর। আবার চারিদিক কালো করে ঘন মেঘ এসে দিনের বেলায় অন্ধকার ঘনিয়ে তুলছে। এমন এক ঘোর বর্ষার দিনে খবর পেলাম কলসেমারি গ্রামের চাটুজ্যেদের দিঘি। চাটুজ্যেরা সেই গ্রামের জমিদার। অন্তত 150 বছরের পুরনো দিঘি, আর তাতেই কিলবিল করছে মাছ। গায়ে শ্যাওলা জন্মে গেছে, এমন বিশাল রুই কাতলারও নাকি অভাব নেই। খবরটা তা দিল আমাদের গ্রামেরই কালো হালদার। তারই মাধ্যমে যোগাযোগ করে একদিন মাছ ধরার সরঞ্জাম নিয়ে বেরিয়ে পড়লাম খোলসেমারির দিকে। চাটুজ্যেরা অতি অমায়িক ভদ্রলোক, বনেদি জমিদার বংশ। এখন আর আগের অবস্থা নেই বটে, কিন্তু ঐতিহ্য পুরনো অতীতে তা এখনো বংশ গৌরবের সাক্ষ্য দিচ্ছে। বিশাল 3 মহলা বাড়ি, ঠাকুর দালান। পূর্বের জাঁকজমক নেই, কিন্তু দুর্গের পুজো প্রতি বছর হয়ে চলেছে। বাড়ির কর্তা অবিনাশ চাটুর্য নিজেই আমাকে দিঘির ধারে বসাতে নিয়ে গেলেন। জমিদার বাড়ির পর বড় একটা আমবাগান, আর তারপর বিশাল বড় দিঘি। দেখে মনে একটা আনন্দই ভালো হলো। নিথর কালো জল, একদিকে বাঁধানো ঘাট, বাঁধের 3 দিকে গাছপালা আর ঝোপ জঙ্গল। একটা বর্ষা কোকিল ডাকছে কোথাও বসে। এমন নির্জন পরিবেশে মাছ ধরে বেশ আনন্দই আছে। তখন আমি বললাম, বাহ, বেশ দিঘি। মাছ কিরকম, বড়শিতে ঠোকায়? প্রচুর মাছ। প্রতি বছরই বাড়ির কাজে কর্মে, ওই বিয়ে পৈতে অন্নপ্রাশনে যখন যা হাল ফেলা হয়। আবার প্রতি বছরই বেশ কিছু মাছ ছাড়া হয়, যাতে পুকুর খালি না হয়ে যায়। কিন্তু কিন্তু কি? গত বছর থেকে একটা অদ্ভুত ব্যাপার দেখছি। এর মধ্যে প্রয়োজনে 2বার জাল ফেলতে হয়েছিল। দেখা গেল পুরনো বড় মাছ সম্পূর্ণ সংখ্যায় অনেক কমে গিয়েছে। আর নতুন যে মাছ ছাড়া হয়েছিল তাদের অর্ধেকেরই খোঁজ নেই। এটা তেমন কোনো সমস্যা নয়। নিশ্চয়ই মাছ চুরি যাচ্ছে। বরং পাহারা বাড়িয়ে দিন, কড়া নজর রাখুন। হুম, চুরি যাচ্ছে তো বলে মনে হয় না। বাড়ির কাছে পুকুর, দিনে হোক রাত্রে হোক বা জাল ফেলে গেলে ধরা পড়ে তো যাবেই। ছিপ দিয়ে আর কটা মাছই বা ধরবে? আর তাতে তো ধরা পড়ার সম্ভাবনা আরো বেশি। ভোদল বা উদবেড়াল খেয়ে যেতে পারে। তারা এবার কটা খাবে? তাছাড়া 5 কেজি 10 কেজি মাছ তো আর ধরে ধরবে না। ব্যাপারটা একটু আশ্চর্য। যাই হোক, আপনি বসুন। ঘাটের দিকে না বসে দিঘির উল্টো দিকের কোনায় একটু ঝোপ মতো জায়গা দিকে বসলাম। মাথার ওপর আম আর কাঁঠালের পাতায় বর্ষার ভেজা হাওয়া বেঁধে শীষ শীষ শব্দ হচ্ছে। চারিদিকে ঘেটু আর শ্যাওড়া, কালকা সন্ধে আর কচুর ঝাড়। মাঝে মাঝে বাতাস থেমে গিয়ে হালকা ইলশেগুড়ি বৃষ্টিও নামছে। সঙ্গে ছাতা ছিল একটা।
একটা লাঠি মাটিতে পুঁতে হাতা খুলে সেই লাঠির সঙ্গে বেঁধে দিলাম। ভেজার ভয় রইল না। সরঞ্জাম সব গুছিয়ে নিয়ে টোপ গেঁথে পাড় থেকে 10-12 হাত দূরে বড়শি ছুঁড়ে দিলাম। তারপর প্রথমবার চার ছড়াতে যেতেই একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম। চার জলে পড়তেই দিঘির জল হঠাৎ যেন একটু কেঁপে উঠল। আমি যা বলছি ভালো করে বুঝে দেখো। জলে কিছু ছুঁড়ে ফেললেই জল সামান্য কাঁপে, একটু ঢেউ উঠে ছড়িয়ে পড়ে। তবে এ কিন্তু তা নয়, সমস্ত দিঘির জলই একসঙ্গে যেন কেঁপে উঠল। মানুষ শিউরে উঠলে যেমন হয়। প্রথমে ঘটনাটাকে তেমন আমল দিইনি, ভেবেছিলাম হঠাৎ সামান্য বাতাস উঠে বুঝি ওই রকমটাই হয়েছে। কয়েকখানা আশাওড়ার ডাল ভেঙে নিয়ে সেগুলো বিছিয়ে গুছিয়ে বসলাম। চমৎকার মেঘান্ধকার দিনটা, মাথার ওপরে গাছের পাতা থেকে বাতাসের ঝাপটায় ফোঁটা ফোঁটা জল পড়ছে গায়ে। পাশে কচু গাছের ডাঁটি বেয়ে একটা বেনেবো পোকা উঠছে। অমন পরিবেশে মনে শান্তি বেশ আর আনন্দ থাকায় উচিত। মাছ ধরার প্রথম দিকেই সেটা ছিল, কিন্তু একটু পর থেকেই মনটা যেন খারাপ হয়ে যেতে লাগলো। মেঘে ঢাকা আকাশের থেকে যতটা অন্ধকার হওয়া উচিত তার চেয়েও যেন বেশি কালো হয়ে এসেছে। আমার সামান্য কিছু ক্ষমতা আছে এসব বুঝবার। তোমরা জানো, মধুসুন্দরী দেবী আমাকে দান করেছিলেন। আমার মনে হলো এই দিঘিটা, মানে এই দিঘির পাড়টা অশুভ কোনো কিছুর প্রভাবে আচ্ছন্ন হয়ে আছে। বাতাসে কেমন একটা অপ্রীতিকর গন্ধ পেতে শুরু করলাম। কিসের গন্ধ? পচা বা ভ্যাপসা গন্ধ? না, কেমন গন্ধ তোমাকে তা আমি বোঝাতে পারবো না। পরিচিত ভালো বা খারাপ গন্ধের সঙ্গে তার কোনো মিল নেই। প্রায় সঙ্গে সঙ্গেই মনে হলো পরিবেশে কি যেন ছোট্ট একটা জিনিসের পরিবর্তন হচ্ছে। চারিদিকে তাকালাম, না, সবই তো ঠিক আছে। কেবল বর্ষার কোকিলটা আর ডাকছে না। ওই দিঘি বা তার চারপাশে কোনো অশুভ প্রভাব ক্রিয়া করছে, এটুকুই আমার বিশ্বাস আরো দৃঢ় হলো। মহাদামন তন্ত্রে বলে অমানুষিক কোনো অমঙ্গলের প্রভাব থেকে পশু পাখিরা সব দূরে থাকতে চায়। জায়গাটা যে ভালো নয়, নিজেদের সহজাত ক্ষমতা দিয়ে তারা সেটা মানুষের আগেই বুঝতে পারে। এক্ষেত্রে যা করা উচিত তাই করে রাখলাম। মহাদামতন্ত্রের ৩য় পর্বের সাধকের আত্মরক্ষার নিয়মগ্রন্থে আছে। মনে মনে ১২ বার গরু প্রদত্ত কিছু মন্ত্র উচ্চারণ করে তারপর আত্মরক্ষার জন্য দামরতন্ত্রেও লিখিত মন্ত্রে উচ্চারণ করে দেহ বন্ধন করে নিলাম। বন্ধন বন্ধনেশ্বর বন্ধ এখানে যে অশুভ প্রভাবই কিছু করুক না কেন, সে আর আমাকে কোনো ক্ষতি করতে পারবে না। অবিনাশবাবু মিথ্যে কথা বলেননি। দিঘিতে সত্যিই প্রচুর মাছ। চারেরও গুণ আছে বলতে হবে। মিনিট পরের মধ্যেই ফাতনা ২-৪ বার কেঁপে উঠে একেবারে নিতালি হয়ে গেল। তামাক ধরাতে যাচ্ছিলাম, পোকে কল্পে ফেলে দিয়ে ছিপ চেপে ধরলাম। কর কর শব্দ করে দ্রুত বেগে উইল উল্টো দিকে ঘুরে যেতে লাগলো। টান দেখে বুঝলাম অন্তত ৭ কি ৮
800 ওজনের মাছ বড়শি গিয়েছে। বড়শি মুখে দিয়ে মাছটা পুকুরে নানা দিকে ছোটাছুটি করতে লাগলো। আমিও খেলতে দিলাম। এ সময় কখনো টান দিতে নেই বা উইল গোটাবার চেষ্টা করতে নেই। তেমন বড় মাছ হলে এক ঝটকায় বড়শি ছিঁড়ে নিয়ে উধাও হয়ে যাবে। ছোটাছুটি করবার সময় মাছটা একবার জলের উপর ঘাই দিল। বাহ, বেশ বড় মাছ। কিন্তু তারপরেই ঘটল এক আশ্চর্য ঘটনা। ঘাই দিয়ে মাছটা আবার ডুব দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখলাম আমার সুতো ঢিলে হয়ে গিয়েছে। ছিপে বা উইলে আর কোনো টান নেই। অবাক হয়ে হুইল ঘুরিয়ে সুতোর ডাগা কাছে এনে দেখি বড়শি ছেড়েনি, ফাতনাও ঠিক আছে। কিন্তু তাহলে মাছটা গেল কোথায়? বড় মাপের ভালো বড়শি ও জিনিস মুখে নিয়ে অতক্ষণ ছোটাছুটি করায় লেগেছেও নিশ্চয় মোক্ষম ভাবে। ঝটকা দিলে ছিঁড়তে পারে, কিন্তু খুলে যাবে না। তাহলে যাই হোক, আবার টোপ গেঁথে ছুঁড়ে দিলাম দিঘির জলের দিকে। আবার এক মুঠো চারও ছড়িয়ে দিলাম। সঙ্গে সঙ্গে আবার সেই দিঘির জলে সেই একই রকম কাঁপন। এবার আর কাঁপন না বলে আলোড়ন বা আন্দোলনই বলা উচিত। সমস্ত দিঘি জুড়ে যেন একটা বিক্ষোভের ঢেউ উঠল। খারাপ কাজলা চশমা পরে এদিক ওদিক তাকালে সব কিছু যেমন উঁচু নিচু আর ঢেউ খেলানো লাগে, দিঘির জলও তেমনি দেখাতে লাগলো। বাতাসের সেই গন্ধটা তীব্রতর হয়ে উঠতে লাগলো। বড়শি ফেলার তার সঙ্গে সঙ্গেই আবার তলিয়ে গেল ফাতনা। সত্যি মাছ আছে বটে দিঘিতে। শক্ত করে দুহাতে চেপে ধরে রইলাম ছিপ গাঁথা। আগের মতোই খেলতে লাগলো এই মাছটা। এবার আমি শক্ত করে ছিপ ধরে আছি, যাতে হঠাৎ ঝটকা লেগে হাত থেকে ছিপ ফসকে না চলে যায়। ও আহা, আগের অত বড় মাছটা পালিয়ে গেল। একাগ্র মনে জলের দিকে তাকিয়ে থাকতে থাকতেই বুঝতে পারলাম চারিদিকের অন্ধকার যেন আরো বেশি করে ঘনিয়ে এসেছে। আকাশ ঢাকা পড়েছে আলো গভীর একখানা কালো মেঘের স্তরে। বাতাস থেমে গিয়েছে। শব্দ প্রকৃতি কি এক অনৈচ্ছিক ঘটনার জন্য রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করে রয়েছে। হঠাৎই আমি যেখানে বসে আছি সেখান থেকে 15-20 হাত দূরে মাছটা একবার ভেসে উঠল, আর সেই সঙ্গে দুটো কালো ক্রমশ বীভৎস হাত জল থেকে উঠে এসে মাছটাকে ধরে ফেলল। আমি বিস্ফারিত চোখে তাকিয়ে আছি। আমার সামনেই হাত থেকে মাছটার মুখের থেকে ছিপটা খুলে সেটাকে ছেড়ে দিল জলে। সুতো আবার ঢিলে হয়ে গেল। সুতো গুঠাবো কি, আমি তখন অবাক হয়ে দেখছি সেই দৃশ্য। তা ছেড়ে দিয়ে হাত দুটো নিষ্ফল বোধে বারবার মুঠো হতে আর তুলতে লাগলো। সে হাতে বড় বড় বাঁকানো রোগ। মানুষের হাত সে নয়, পরিচিত পাখি বা প্রাণীরও নয়। এই দুনিয়াতে এমন অনেক প্রাণী বাস করে যারা অশুভ শক্তির প্রতীক। তাদের চোখে দেখা যায় না, যদি না তারা ইচ্ছে করে দেখা দেয়। মহা তামরতন্ত্রে এসব কথা আছে। এরা বুদ্ধিহীন, আবেগহীন, ভয়ানক নিষ্ঠুর। তেমনই কোনো এক জীবে সে বাসা বেঁধেছে এই দিঘির জলে। বিনাশ বাবুর মাছ চুরি যাবার কারণ এবার বুঝতে পারলাম। এই জীবটা মাছ খেয়ে ফেলে। অবার্জিত প্রাণীটা আমার দিকে রেগে গিয়েছে। আমার ধরা মাছ খুলে দিয়ে নখওয়ালা হাত মুঠো করে সেই রাগই প্রকাশ করছে, কিন্তু দেহ বন্ধন করা থাকায় আমাকে স্পষ্ট করতে পারছে না। রাগের কারণটাও ধরতে পারলাম। আমি তাকে আশ্রয়চ্যুত করতে চলেছি। সর্ষে ফুলের মধু দিয়ে মাখা চার প্রাণীটা সহ্য করতে পারছিল না।
সর্ষে বা তার ফুলের মধু পেট বিতরণী কর্মে লাগে। দুধনাথ খাঁটি মধুই দিয়েছিল আমায়। ভাবলাম সজ্জন অতিথি ভদ্র অবিনাশ বাবুর একটা উপকার করে দিয়ে যায়। দিঘির চারিদিকে ঘুরে মুঠো মুঠো চার ছড়িয়ে দিতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই জলের ভেতর থেকে একটা জমা অন্ধকারে স্তূপের মতন কি একটা উঠে ঘন মেঘের ভেতর মিলিয়ে গেল। বাতাস আবার বইতে শুরু করলো। পরিবেশে ভেজা লতা পাতার স্বাভাবিক গন্ধ। আমি আবার জমিয়ে মাছ ধরতে বসলাম। বর্ষা কোকিলটা আবার ডাকতে শুরু করেছে। এতক্ষণ আপনারা শুনছিলেন আমার ইউটিউব চ্যানেল আর্যতে তারাদাস বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিকের গল্প জলপিছাস এবং কণ্ঠপাতে আমি গোপীনাথ। গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন এসছেন, নতুন গল্প শুনছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমার গল্পের নোটিফিকেশনগুলো আপনাদের কাছে অতি সহজে পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই গল্পটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক থেকে ফলো করে নেবেন, যাতে আপনারা এই ধরনের আরও ভালো ভূতের গল্প আপনারা পান। তো আজকের জন্য এই পর্যন্তই। এতক্ষণ শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প জলপিচাস। তো আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এই বলে আমার গল্প এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।